এমন একটি আসনের উপনির্বাচনে এসে উপস্থিত হয়েছি যে আসনের প্রতিনিধিত্ব করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার যোগ্য সহধর্মিণী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় এই আসনের মানুষ সেই আস্থার প্রতিদান হিসেবে আবারও তাদের সন্তান জনাব তারেক রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। কিন্তু যখন দুটি আসনের মধ্যে একটি আসন বেছে হয়, তখন তিনি যদি তার এই জন্মভূমি মাতৃভূমি বাবা মায়ের উত্তরাধিকার সূত্রে এই আসনটিকে ফেলে দিয়ে অন্য আরেকটি আসন বেছে নেন, ঠিক তখনই এই আসনের ওই ভোটারদেরও তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত। শুধুমাত্র অন্য একজন এমপি অন্য একটা দলের জোটের এমপি হওয়ার কারণে যদি এই জায়গার প্রত্যাশিত উন্নতি না হয়, এই জায়গার প্রাপ্য বাজেটগুলো না আসে, তাহলে আগামীতে চিরতরে এই জেলার মানুষের সেই দল থেকে মুখ ফিরিয়ে দেওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে জাতির একটি ক্রান্তিলগ্ন উপস্থিত হয়েছি। বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন হয়েছে। সেই জাতীয় নির্বাচনকে আমরা নানা বিশেষণে বিশেষায়িত করতে পারি। সেই জাতীয় নির্বাচনের পরে আমরা 1.5 মাসে এই সরকারের চেহারা দেখে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনই বুঝতে পেরেছে যে তারা আস্থার সাথে ভোট দিয়ে বিএনপি দ্বারা প্রতারিত হওয়া শুরু করেছে। কিন্তু ভোট দিয়ে সেই দেশের মানুষ বিএনপিকে সরকারে বসিয়েছে, সেই দেশের 70% মানুষ ভোট দিয়ে গণভোটের পক্ষে রায় দিয়েছে। 70% মানুষ ভোট দিয়ে চূড়াই সনদের পক্ষে রায় দিয়েছে। যারা জনগণের এই জনরায়কে নিজেদের ওই এমপি মন্ত্রী পদ দিয়ে উপেক্ষা করতে চায়, তারা দেশের আগে নিজের দলের স্বার্থ দেখতে চায়। প্রত্যেকটি জায়গায় লক্ষ্য করুন, তারা শুধু গণভোটকে অবৈধ করছে না, চূড়াই ম্যান্ডেটকে চূড়াই সনদকে অস্বীকার করছে না, তারা তাদের দলীয় 31 দফাকে অস্বীকার করছে। প্রথম দফায় স্পষ্ট করে লেখা রয়েছে তাদের ওই 31 দফার মধ্যে যে তারা নির্বাচনের পরে তারা সংবিধান সংস্কার কমিশন করবে, আর এখন তারা বলছে সংবিধানের সংস্কার করা যায় না, শুধু সংশোধনী করা যায়। তাহলে তারা নিজেরা যেই দফা দিয়েছে তারা সেই দফায় বিশ্বাস করে না। তারা বলেছে তারা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করার জন্য কাজ করবে, আর এখন তারা সেই দুর্নীতির থেকে শুরু করে মানবাধিকার অত্যাচার, দুদকের অত্যাচার, বিচার বিভাগের অত্যাচার, প্রত্যেকটা অত্যাচার বাতিলের প্রস্তাব করেছে। তারা তাদের প্রত্যেকটা দফার সাথে জনগণের সাথে প্রতারণা করা শুরু করেছে। এই প্রতারণা শুধু আমাদের সাথে নয়, এই প্রতারণা বিএনপির সমর্থকদের সাথেও তারা করছে। একটা জিনিস মনে রাখতে হবে, দেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনি আমি কেউ সেই ক্ষতি থেকে রেহাই পাবো না। তারা 31 দফায় বলেছে দেশের শিক্ষার মান উন্নয়ন করতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক মানাঙ্কিত করতে চায়, অথচ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা দলীয় চাটুকার উপাচার্যদের নিয়োগ দেওয়া শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি দিয়েছে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদককে। ওই শিক্ষা বিষয়ক সম্পাদকরা কোন বিশ্ববিদ্যালয়ের স্বার্থ নয়, বরং দলীয় স্বার্থ ত্যাগ করে কিভাবে এমপি হওয়া যায় এই চিন্তা করতে থাকবে সবসময়। তারা নাকি দেশের আর্থিক অবস্থার উন্নতি করবে, আর তারা আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নরে একজন ঋণ খেলাপিকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। সেই গভর্নর নিজে ঋণ খেলাপি, যে নিজেকে ঋণ থেকে মুক্ত করতে পারে না, নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারে না, সে আমার দেশের উন্নতি কিভাবে করবে? তারা তাদের জায়গা থেকে আজকের সংসদে রিপোর্ট প্রকাশ করেছে যে 20 জন
বাংলাদেশের শীর্ষ ঋণ খেলাপি কারা কারা। এর মধ্যে প্রথম 4 জনের 4 জনই হচ্ছে এস আলম গ্রুপের বিভিন্ন কোম্পানি। অথচ এই ব্যক্তি কয়েকদিন আগে এস আলম গ্রুপকে আবার নতুন করে ব্যবসা করার অনুমতি দিয়েছে। তারা তাদের জায়গা থেকে রিপোর্ট দিচ্ছে যে এই ঋণ খেলাপিদের কারণে বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে না। অথচ তাদের 7 জন বর্তমান রানিং এমপি এই মুহূর্তে 4,000 কোটি টাকা বেশি ঋণ খেলাপি। তো আপনাদেরকে অনুরোধ করবো, কোন ধরনের আবেগ দিয়ে কথা বলছি না, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। খালি চেহারা দেখে ভোট দিলে দেশের উন্নতি হবে না। কার জন্ম কোথায় এটা দেখে ভোট দিলে দেশের উন্নতি হবে না। নেতা থেকে কর্মী পর্যন্ত সৎ হইতে হবে। বড় বড় নেতা হলো 1,000 কোটি টাকা বাজেট আসলো আর 500 কোটি টাকা লুটপাট করে খেলো, ওই বড় নেতা দিয়ে কোনো লাভ হবে না। আমার এই বগুড়া এমপি হইল, মন্ত্রী হইল, কিন্তু প্রতি সপ্তাহে একটা করে খুন হইল, তাহলে ওই বড় নেতা দিয়ে কোনো লাভ নাই। সে বগুড়ার প্রশাসন দলীয় প্রশাসন হয়ে যায়, অন্য দলের মানুষের উপরে জুলুম করে, সেই দলীয় প্রশাসন, সেই দল, সেই এমপি মন্ত্রী কোনদিন দেশের উন্নতি করতে পারে না। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, আমাদের এই বগুড়াকে, আমাদের এই বাংলাদেশকে যদি আমরা সামনে এগিয়ে নিতে চাই, তাহলে আমরা যেদিন ভোটটা দিব, আমরা যেন কোন টাকার বিনিময়ে এই ভোটটা না দিই। আমরা সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, আমরা বুঝদার মানুষ। একটা জিনিস মনে রাখবেন, আমাদের ওই 5 বছরের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার এই ভোটটাকে আমরা যদি 500,000 টাকার বিনিময়ে বিক্রি করি, পরের 5 বছর ওই মানুষদের কাছে আমাদের কৃতদাস হয়ে থাকতে হবে। পরের 5 বছর হাজার হাজার টাকার বিনিময়ে ওই মানুষদের কাছে আমাদের মৌলিক অধিকারগুলো পেতেও কষ্ট হবে। এই জন্য আপনাদের কাছে এটুকু অনুরোধ জানিয়ে যাই যে আমরা যেন আমাদের জায়গা থেকে ভোটটা সেই মানুষকে দেই, সেই মানুষটা নিজে আমাদের জন্য কিছু করতে পারুক আর না পারুক, আমাদের উপরে জুলুম করবে না। মনে রাখবেন, আমাদের এই লড়াইটা হচ্ছে জুলুম আর জালিম, এই দুইটার মধ্যকার, জালিম আর মজলুমের মধ্যকার লড়াই। আমাদের এই লড়াইটা হচ্ছে দুর্নীতির আর ইনসাফের মধ্যে লড়াই। আমাদের এই লড়াইটা হচ্ছে ন্যায় আর অন্যায়ের মধ্যে লড়াই। এর আগে আমরা অনেক মানুষকে অনেকভাবে ভোট দিয়েছি, কিন্তু আমরা প্রতারিত হয়েছি। আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে আহ্বান জানাই, তারা নিজেরা সবচেয়ে বেশি গুমের শিকার হয়ে গুমের অধ্যাদেশ বাতিল করে দেয়, যারা নিজেরা সবচেয়ে বেশি বিচার বিভাগ দ্বারা দুঃশাসনের শিকার হয়ে বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের হাতে বগুড়া কেন বাংলাদেশে নিরাপদ থাকতে পারে না। পরিশেষে আপনাদেরকে শুধু এটুকুই বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই বাংলাদেশটাকে যদি সামনে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদেরকে আর ওই ধরনের ব্যক্তি প্রতি যে আমাদের দরদ, ওই ধরনের স্বজনপ্রীতি, এলাকা প্রীতি, এগুলো বাদ দিয়ে বরং আমাদের জায়গা থেকে ওই মানুষটাকেই ভোট দিতে হবে, যেই মানুষটা মৃত্যুর আগে পর্যন্ত আমাদের ইনসাফের পক্ষে লড়াই করে যাবে। ইনশাআল্লাহ আমরা ইনসাফের পক্ষে ভোট দিতে পারবো, আমরা ভালো মানুষকে ভোট দিতে পারবো, ন্যায়ের পক্ষে ভোট দিতে পারবো, আমরা কি জেগে উঠতে পারবো? এই কোনো মার্কা আছে, ইনসাফের পক্ষে কোনো মার্কা আছে?